সেই কান্নার শব্দ আমার মাথার ভেতর বারবার বাজছিল। দিনের বেলায় সবকিছু স্বাভাবিক থাকত, কিন্তু রাত হলে ঘরে অদ্ভুত অস্বস্তি তৈরি হতো। এক রাতে নবাব বাড়িতে ফিরতে একটু দেরি করল। আমি একা ঘরে বসেছিলাম। হঠাৎ আবার সেই শব্দ, কান্না, আর সাথে দরজা ঠকঠক করার আওয়াজ। আমার বুক ধড়ফড় করতে লাগল। আমি ঠিক করলাম, আজ সত্যিটা জানতেই হবে। ধীরে ধীরে আমি করিম সাহেবের ঘরের দিকে এগোলাম। দরজার ফাঁক দিয়ে আলো বের হচ্ছিল। নিঃশব্দে কাছে গিয়ে উকি দিলাম। যা দেখলাম তাতে আমার গা শিউরে উঠল। এক অপরিচিত লোক নিচু মাথায় ঘর থেকে বেরিয়ে আসছিল। তার মুখে লজ্জা আর ভয়ের ছাপ। আর ভেতরে এক তরুণী মাটিতে বসে কাঁদছিল। করিম সাহেব দাঁড়িয়ে তাকে কঠিন গলায় বলছিলেন, তোমার স্বামী ঋণ শোধ করতে পারেনি। এখন তোমার দায়িত্ব আমার কাছে। বন্ধুরা, আমার নাম বর্ষা। আমার স্বামী নবাব একজন পরিশ্রমী মানুষ। আমরা দীর্ঘদিন গ্রামে কষ্ট করে জীবন কাটিয়েছি। ছোট্ট ঘর, অল্প জমি, এতেই কোনোভাবে সংসার চলছিল। কিন্তু নবাব সবসময় বলত, শহরে গেলে হয়তো আমরা একটু ভালোভাবে বাঁচতে পারব। বর্ষাকে অবশেষে সুযোগ এল। শহরের ব্যবসায়ী করিম সাহেব, যিনি আমার স্বামীর মালিকও ছিলেন, আমাদের ভাড়া ছাড়া তার বাড়ির পেছনের একটি ঘর দিলেন। আমরা খুশি হয়ে উঠলাম। ভাবলাম, এবার বুঝি জীবনের কষ্ট শেষ হবে। শহরের আলো, নতুন রাস্তা, চারপাশে ভিড়, সবকিছুই আমার কাছে নতুন লাগছিল। মনে হচ্ছিল আমরা সত্যিই নতুন জীবনের পথে পা রেখেছি। কিন্তু আমরা জানতাম না, এই নতুন জীবনের আড়ালে লুকিয়ে আছে এমন এক রহস্য, যা আমাদের সবকিছু বদলে দেবে। করিম সাহেবের দেওয়া ঘরে উঠার পর কয়েকটা দিন ভালোভাবেই কাটছিল। শহরের জীবন আমাদের কাছে একেবারেই নতুন ছিল। দিনে নবাব অটোরিকশা চালাতে বেরিয়ে যেত, আর আমি বাসায় গুছিয়ে রাখতাম। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। প্রতিদিন রাত গভীর হলে হঠাৎ করেই করিম সাহেবের ঘর থেকে ভেসে আসত এক অচেনা কান্নার শব্দ। কখনো চাপা শোবিং, কখনো দরজা ধাক্কার আওয়াজ। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ভুল শুনছি। কিন্তু শব্দটা বারবার আসতে লাগল। আমার বুক ধকধক করতে লাগল, ঘুম ভেঙে যেত মাঝরাতে। এক রাতে আমি নবাবকে বললাম, শোনো, তুমি কি সেই কান্নার শব্দ শুনতে পাও না? নবাব ঘুম ঘুম চোখে হেসে উত্তর দিল, বর্ষা, তুমি খুব ভয়ে আছো। শহরে কত রকম শব্দ হয়, হয়তো পাশের বাড়ি থেকে আসছে, কিন্তু আমি জানতাম এটা পাশের বাড়ি থেকে আসছে না। শব্দটা একেবারেই করিম সাহেবের ঘর থেকে আসছে। সেই রাতেই আমার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, করিম সাহেব আসলে কেমন মানুষ? তিনি কি সত্যিই আমাদের বন্ধু, নাকি তার হাসির আড়ালে লুকিয়ে আছে অন্য কিছু? সেই কান্নার শব্দ আমার মাথার ভেতর বারবার বাজছিল। দিনের বেলায় সবকিছু স্বাভাবিক থাকত, কিন্তু রাত হলে ঘরে অদ্ভুত অস্বস্তি তৈরি হতো। এক রাতে নবাব বাড়িতে ফিরতে একটু দেরি করল। আমি একা ঘরে বসেছিলাম। হঠাৎ আবার সেই শব্দ, কান্না, আর সাথে দরজা ঠকঠক করার আওয়াজ। আমার বুক ধড়ফড় করতে লাগল। আমি ঠিক করলাম, আজ সত্যিটা জানতেই হবে। ধীরে ধীরে আমি করিম সাহেবের ঘরের দিকে এগোলাম। দরজার ফাঁক দিয়ে আলো বের হচ্ছিল। নিঃশব্দে কাছে গিয়ে উকি দিলাম। যা দেখলাম তাতে আমার গা শিউরে উঠল। এক অপরিচিত লোক নিচু মাথায় ঘর থেকে বেরিয়ে আসছিল। তার মুখে লজ্জা আর ভয়ের ছাপ। আর ভেতরে এক তরুণী মাটিতে বসে কাঁদছিল। করিম সাহেব দাঁড়িয়ে তাকে কঠিন গলায় বলছিলেন, তোমার স্বামী ঋণ শোধ করতে পারেনি। এখন তোমার দায়িত্ব আমার কাছে। আমার চোখের পানি আটকে রাখা কঠিন হয়ে পড়ল। যাকে এতদিন আমরা দয়ালু আর সাহায্যপ্রিয় মানুষ ভেবেছি, তিনি আসলে মানুষের দুর্বলতা ব্যবহার করছেন নিজের স্বার্থে। আমি চুপচাপ সরে এলাম, কিন্তু মনের ভেতরে ভয় আর ঘৃণা জমাট বাঁধতে লাগল। সেই রাতেই আমি নিজেকে কথা দিলাম, করিম সাহেবের আসল চেহারা একদিন আমি নবাবকে দেখিয়ে দেব। সেই রাতের পর থেকে আমি শান্ত থাকতে পারছিলাম না। করিম সাহেবকে প্রতিদিন স্বাভাবিকভাবে হাসি মুখে দেখতাম, কিন্তু আমার ভেতরে আগুন জ্বলছিল। একদিন সাহস সঞ্চয় করে আমি সোজা তার ঘরে গিয়ে দাঁড়ালাম। বললাম, করিম সাহেব, এতদিন আপনাকে সম্মান করেছি। কিন্তু আমি সব জেনে গেছি। আপনার এই ভণ্ডামি আর চলবে না। করিম সাহেব প্রথমে হতভম্ব হয়ে গেলেন। তারপর ধীরে ধীরে হাসলেন। বর্ষা, তুমি সত্যিই সাহসী মেয়ে। তবে আমার বিরুদ্ধে দাঁড়ানো সহজ নয়। তুমি চাইলে তোমার জীবন পাল্টে দিতে পারি। আমি তোমাকে চাই। তার চোখের দৃষ্টি আমাকে অস্বস্তিতে ফেলে দিল। আমি রাগে ফেটে পড়লাম, আপনি কি ভাবছেন টাকা আর ক্ষমতা দিয়ে সবকিছু কেনা যায়?
আমি আমার স্বামীকে ভালোবাসি, তার সম্মানই আমার সবগু। আমার কথা শুনে করিম সাহেবের মুখ অন্ধকার হয়ে গেল। তিনি কাছে এগিয়ে এলেন। ঠিক সেই সময় দরজার অপর দিক থেকে ভারী পায়ের শব্দ ভেসে এল। হঠাৎ নবাব ঘরে ঢুকে পড়ল। তার চোখে ছিল প্রচণ্ড রাগ। সে আমার হাত ধরে বলল, ভয় পেও না বর্ষা, আমি আছি। নবাব ঘরে ঢোকার সাথে সাথে আমার বুকের ভেতর থেকে যেন এক পাহাড় নেমে গেল। সে করিম সাহেবের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, আমি অনেক দিন ধরেই আপনার আসল চেহারা বুঝতে পেরেছি। আজ সব প্রমাণসহ পুলিশ আসছে। করিম সাহেব আতকে উঠলেন। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ হেসে উঠলেন। নবাব, তুমি আমার সাথে এভাবে কথা বলছ? দেখো, আমি তোমাকে এক প্রস্তাব দিচ্ছি, 50 লক্ষ টাকা। শুধু বর্ষাকে আমার কাছে রেখে যাও। আমি অবাক হয়ে নবাবের মুখের দিকে তাকালাম। আমার ভেতরে ভয় কাজ করছিল, যদি সে টাকার লোভে পড়ে যায়। কিন্তু নবাব সোজা হয়ে দাঁড়িয়ে দ্বিকণ্ঠে উত্তর দিল, আমার স্ত্রী, আমার সম্মান, আমার জীবন। ভালোবাসা কখনো টাকায় বিক্রি হয় না। আমি চোখে পানি নিয়ে নবাবের দিকে তাকালাম। সেদিন আমি আবার বুঝলাম, টাকা নয়, ভালোবাসাই মানুষের সবচেয়ে বড় শক্তি। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ ভেসে এল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ভেতরে ঢুকল। নবাব আগেই তাদের খবর দিয়েছিল। করিম সাহেব হকচকিয়ে গেলেন। তার সমস্ত ভণ্ডামি, অন্যায় আর অপরাধের গল্প সবাই সামনে শুনল। পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। আমার বুক হালকা হয়ে গেল। মনে হল, অবশেষে সত্যের জয় হল। করিম সাহেবকে পুলিশ গ্রেপ্তার করার পর আমাদের জীবন যেন নতুনভাবে শুরু হল। আমরা বুঝে গেলাম, শহরের ঝলমলে আলো, টাকার প্রলোভন, এসবের ভেতরে অনেক অন্ধকার লুকিয়ে থাকে। আমরা শহরের ভাড়া বাসা ছেড়ে আমাদের গ্রামের বাড়িতে ফিরে গেলাম। ছোট্ট সেই ভিটে আবার ঘর বাঁধলাম। নবাব আবার জমি চাষ শুরু করল। আমি গ্রামের মেয়েদের পড়াশোনা শেখাতে শুরু করলাম। আমরা জানলাম, সুখ মানে বড় ঘর বা অঢেল টাকা নয়। সুখ মানে একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা আর সৎ পথে জীবন যাপন। ভালোবাসা কোনোদিন টাকায় বিক্রি হয় না। সত্যের পথেই শান্তি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।